যে আপনি তো বিভিন্ন দেশের পর্যন্ত মার্কেটিং করেন, যেটা আমরা হয়তো অনেকে জানিই না। কিছু প্রতিষ্ঠান আছে যে বাংলাদেশ থেকেও চাই যে তাদের ব্র্যান্ডিং প্রমোশন বিদেশে করার জন্য। আবার কিছু আছে যে বিদেশি প্রতিষ্ঠান, তারা গুগলে সার্চ করে আমাদেরকে যখন পেয়ে যায় তখন আমাদেরকে বলে যে আমাদের সাথে কাজ করতে চায়। এবং অনেক বিদেশি পিআর এজেন্সি আছে যারা আমাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে চায়, করেও। বিক্রয় ম্যাজিকের মধ্যে এই যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুইটা ধারায় আপনি অ্যাড করেছেন যে কেমনে কি করতে হয় না হয়, তাই কি? এই বইটা কাদের জন্য আসলে? এই বইটা হচ্ছে যারা ব্যবসা রানিং করছে কিন্তু সেলস হচ্ছে না, অথবা যিনি নতুন উদ্যোক্তা মাত্রই আসলো, ও বুঝতেছে না যে কি করবে বা কি করলে তার সেলস বাড়বে। তো আমার 27 নম্বর বই কিন্তু এই বিক্রয় ম্যাজিক হওয়ার কথা না। আমার 27 নম্বর বই হওয়ার কথা ছিল ব্র্যান্ডিং এর বা পাবলিক রিলেশনস, যেটাতে আপনি এক্সপার্ট। আমি যেখানে এক্সপার্ট, এবং আমি এই গত এক যুগ ধরে অনেক কিছু শিখছি। দেখেন, যে মানুষের সাথে আমি আজকে বসে আমি তাকে ওস্তাদ ডাকি, অ্যান্ড আই লাভ হিম। হয় না হুট করে দুটো ডাল একসাথে লাগাই দিলে দেখবেন যে নতুন একটা গাছ হয়। তো এই মানুষটাকে আমি সেভাবে পেয়েছি, দুর্দিনের সাথী এবং আমার ভালোবাসার মানুষ মিজানুর রহমান সুলসুল ভাই, আই লাভ ইউ। আল্লাহর রহমতে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা জগতের এবার সেক্রেটারির মহান ভূমিকা পালন করছেন আপনি। সাংবাদিকতায় দীর্ঘ কেরিয়ার, যুগান্তর থেকে শুরু করে এখন ভোরের কাগজের ইনচার্জ। এই যে এত বড় মানুষ এত কিছু করছেন, তারপরে ভাই হিসেবে আমাকে ভালোবাসেন, আমি অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। সো ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, তারা সবসময় কাছের মানুষ, এটা এক্সপ্লেনেশন করলেই কেমন কেমন লাগে, বিব্রত বোধ হয়, বেশ একটা ফিলিং হয় কিন্তু। তো সেই জায়গা থেকে মনে করি যে বই ওটা দরকার নেই। আমরা ভাই, আমরা বন্ধু, আমরা কাছের মানুষ, এটাই আমাদের পরিচয়। থ্যাংক ইউ সোহেল ভাই। একদম প্রফেশনাল জায়গা থেকে আসি। বিক্রয় ম্যাজিক আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো বিক্রি করা। আর একজনের পকেটের টাকা নিব আমি একটা প্রোডাক্ট বা একটা সেবা দিই, এর চেয়ে কঠিন কিছু হইতেই পারে না দুনিয়াতে, তাই না? রাইট। তো আপনার বিক্রয় ম্যাজিকের ফর্মুলাটা কি? মানে কি কি শিখছে বা কেন কি হইলো না হইলো, পুরো বইটা আপনি অবশ্যই নিজে একটা ভালো কথা বলেই দিলেন যে মানুষের পকেট থেকে টাকা বের করা খুব কঠিন কাজ, খুব কঠিন, সবচেয়ে কঠিন। আবার আমরা যখন অনেকেই নানান সময় ব্যবসা করি, আমরা ধরেন আমার এই বয়সে, আপনি তো একটা প্রতিষ্ঠান সিইও ছিলেন। একটা প্রতিষ্ঠান সিইও ছিলাম, আরও এখনো একটা আছে মানে আমার কোম্পানির নাম টাইমস পিআর, জি, পাবলিক রিলেশনস এজেন্সি। এবং ইন্টারন্যাশনালি কাজগুলো আমি ইন্টারন্যাশনালি লোকালি কাজ করি। আমার লোকাল ইন্টারন্যাশনাল দুই জায়গায় ক্লায়েন্টও আছে এবং দুই জায়গায় আমি সার্ভও করি, মানে গ্লোবালি আমি বিভিন্ন প্রতিষ্ঠান। আপনি যদি অনুমতি দেন এবং এটা যদি রাখার সুযোগ হয়, আমি বলতে চাই যে আপনি তো বিভিন্ন দেশের পর্যন্ত মার্কেটিং করেন, যেটা আমরা হয়তো অনেকে জানিই না। তারাও নিজেদের মার্কেটিং করে এবং থ্রু আউট আপনাকে দিয়ে। এটা তো একটা বিরাট জিনিস, এবং সম্ভবত আমি জীবনে প্রথমবার আপনার কাছে শুনছি। এখানে একটু অবশ্য ভুল হচ্ছে, সেটা হচ্ছে বিদেশি ক্লায়েন্ট আমার খুব কম আসে, তবে আমার সবচেয়ে বড় ক্লায়েন্ট হচ্ছে একটা চাইনিজ কোম্পানি, চাইনিজ গভর্নমেন্ট, আসলে চাইনিজ সরকারের সাথে আমি কাজ করি। আর মাঝে মাঝে একটু আলাদা আলাদা কাজ আসে, যেমন আজকে আমার সাথে যোগাযোগ করছে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে যোগাযোগ করছে আজকে। তো তারও খাবারে ওরা হচ্ছে নারকেলের জুস দেয়, সেটা দেখ, কিন্তু আমার সাথে ওরা যোগাযোগ করছে যে ওরা বাংলাদেশে কিছু কাজ করতে চায়। কিছু প্রতিষ্ঠান আছে যে বাংলাদেশ থেকেও চাই যে তাদের ব্র্যান্ডিং প্রমোশন বিদেশে করার জন্য। আবার কিছু আছে যে বিদেশি প্রতিষ্ঠান, তারা গুগলে সার্চ করে আমাদেরকে যখন পেয়ে যায় তখন আমাদেরকে বলে যে আমাদের সাথে কাজ করতে চায়। এবং অনেক বিদেশি পিআর এজেন্সি আছে যারা আমাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে চায়, করেও। আমরা যেমন ইন্ডিয়ার সাথে কোলাবোরেশন করে কাজ করি, সো আমি তাদের অফিসকে আমার অফিস হিসাবে ব্যবহার করি, বা আমার প্রতিষ্ঠান এখানে এটা দেওয়াও আছে। ইউএসএ তো আমার অফিস আছে, সো আমি বাংলাদেশ, ইন্ডিয়া এবং ইউএসএ তিনটা জায়গায় আমার অফিস আছে, এবং সেখান থেকে যে কোনো দরকার হলে সেটা অপারেট করতে পারি। সো বিক্রয় ম্যাজিকের মধ্যে এই যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুইটা ধারায় আপনি অ্যাড করেছেন যে কেমনে কি করতে হয় না হয়, তাই কি? এই বইটা কাদের জন্য আসলে? এই বইটা হচ্ছে যারা ব্যবসা রানিং করছে কিন্তু সেলস হচ্ছে না, অথবা যিনি নতুন উদ্যোক্তা মাত্রই আসলো, ও বুঝতেছে না যে কি করবে বা কি করলে তার সেলস বাড়বে। আরেকটা হচ্ছে যে আগামীতে কেউ একটা বিজনেস করতে চায়, সে বিজনেস আইডিয়া চায় যে আমার এই কি বিজনেস করলে তার জন্য ভালো হয়, সেই বিজনেস আইডিয়াও এখানে আছে। একই সাথে আমি বলবো যে এখানে ম্যাজিকই আছে, 100টা ম্যাজিক মানে বইয়ের ভেতরে দেওয়া আছে যে কি করলে তার সেলসটা হবেই। তো 3 ধরনের মানুষের কথা বলছে আবারও। একটা হচ্ছে যে যিনি বিজনেস করছেন, যিনি মাত্র শুরু করলেন, এবং যিনি আগামীতে করবেন, তাদের সবার জন্য। আমি ওইটাই পড়ছিলাম। এই বইটা না খুব অদ্ভুত, মানে সব কোম্পানির নাম ধরে ধরে যে অমুক কোম্পানির এই বিজ্ঞাপনটা, এবং আমার তখন মনে হচ্ছে আসলে তো এই বিজ্ঞাপনটা এই কারণেই করা হয়েছিল। আচ্ছা, এখানে যে বিজ্ঞাপনে যে বিষয়গুলো আসছে সেটা কেন আসছে বলি। আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে একটা বিজ্ঞাপন যেটা আসলে গ্লোবালি ইম্প্যাক্ট ফেলছে,
সেটা ছিল হচ্ছে 100% হালাল সাবান, মনে আছে? সঠিক। সো হালাল সাবান বলাতে এটা এমন একটা কনসেপ্ট ছিল যে এই কনসেপ্টের কারণে কিন্তু বাংলাদেশে বড় দুনিয়াতেই। ব্র্যান্ড হ্যাঁ সাবানের যা বিজনেস করে তারা কিন্তু পিছু পড়ে যায়। আর এই কনসেপ্টটা কিন্তু গ্লোবালি নিয়ে অনেকেই করছে। Right. আমার বইয়ের মধ্যে এটা আছে যে এই একই ফিলিপ ধরনের কটলার পর্যন্ত কনসেপ্ট, তার বইতে লিখছিল এই রাইট। এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ সো এখানে ওইটা আছে। নাম্বার 2 হচ্ছে যে এই ধরনের ইমোশনাল 100টা বিজ্ঞাপন হুম এটার মধ্যে দেওয়া আছে। তার মানে আপনি যদি কোনো আইডিয়া চান, বিজ্ঞাপনের আইডিয়া, যারা বিজ্ঞাপন নিয়ে কাজ করে তাদের জন্য এটা কাজে লাগবে। বাহ। এটা কিন্তু মানে সাকসেসফুল 100টা বিজ্ঞাপনের গল্প এখানে দেওয়া আছে। এবং সাধারণ মানুষের কাজে লাগবে হচ্ছে মার্কেট বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কেমন করে তাকে ম্যানুপুলেট করে আমি প্রতিষ্ঠানগুলো। বইয়ের ব্যাক পেজ একটা কথা লেখা আছে, হ্যাঁ, আপনি পড়েন দেখেন না। যে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি হঠাৎ করেই এমন কিছু কিনে ফেলেন যা আপনার প্রাথমিক কেনার কোনো পরিকল্পনাই ছিল না? হুম সো বাকিগুলো না পড়লাম, মানে আমাদের তো এমন হয় যে আমি কোথাও গেলাম, অসংখ্যবার এমন কি হয়েছে, জন্য কেন জন্য কিনে ফেললাম, কিনে ফেললাম। হ্যাঁ ওখানে কিছুটা ম্যাজিক ঘটে। এই ম্যাজিকটাই ঘটে হচ্ছে ওখানকার সেলসম্যানরা। তারা এমন কিছু করে, এমন কিছু বলে যেটা আপনি আসলে মুগ্ধ হয়ে যান। রাইট। আমি গতকালের কথা বলি। গতকাল আমি ঢাকার বাইরে যাচ্ছিলাম, হ্যাঁ একজন প্যাডিস বিক্রেতা বলতেছিল যে এই প্যাডিস খেলে কারো গ্যাস্ট্রিক হবে না, বা এই প্যাডিস খেলে কোনো সমস্যা হবে না। সাধারণত যেটা মানুষের হয়, প্যাটিস খেলে তো সমস্যা হবে। সমস্যা হবেই। হ্যাঁ। কিন্তু বিশ্বাস করেন আমি ওনার কথা শুনেই শুধু কিনছি। আমার কথা মনে হলো উনি তো ম্যাজিক দেখালো, কারণ এটা তো আমার খাওয়ার কথা না। Right. কালকে অনেক দেরি হয়ে যাচ্ছিল, আমি মানে আমার খাবার পাচ্ছিলাম না। হ্যাঁ এটা আমি সত্যি সত্যি কিনতাম না যদি না উনি এই ডায়লগটা দিত। এবং ডায়লগটা আসলে কারণ আমরা খাই না বাইরের খাবার অ্যাসিডিটির জন্য। রাইট, বাট উনি ওইটাকেই একটা মানে মূল পয়েন্ট ধরে বলছে যে এটা খেলে আপনার কোনো অ্যাসিডিটি হবে না। তখন আমার মনে হলো আপনার খাওয়া উচিত, আমি খেলাম, যদি আমার সত্যি সত্যি সমস্যাও হয়নি। কিন্তু আমি বলছি যে এই যে একটা ম্যাজিক, এই ধরনের অনেক ম্যাজিকের গল্প এই বইটার মধ্যে আছে। क्या बात है। বইটা কতদিনে লেখা? 3 মাস লাগছে। দ্যাটস গুড। কখন লেখেন? লিখি আমি সাধারণত রাতে। রাতে মানে হচ্ছে আমি তো বাসায় অনেক রাত করে যাই। আমি ঘুমাই সকালে, ভোরে আগে ঘুমাতাম, এখন সকালে ঘুমাই, মানে এটা 7টা 8টা এমন হয়ে যায়। সিরিয়াসলি? সিরিয়াস। আপনি আমাকে কালকে রাত্রে 4:15 এসএমএস পাঠিয়েছেন, ভোর 4:15 ইনবক্সে। আমি না দেখে চিন্তা করছিলাম যে এই লোকটা এত সকালে উঠে কাজ শুরু করে, আমি তো 2 ঘন্টা পিছিয়ে গেছি, কারণ আমি 6টায় উঠে কাজ আমি শুরু করি। আগে আগে শুরু করি না, আমি ঘুমাইতেই যাই সকালে। আমি সত্যি মানে অখুশি হয়ে গেছিলাম যে আমার চেয়ে আগে কাজ করে, আমার চেয়ে বেশি পরিশ্রমী, আমাকে আরো 2 ঘন্টা আগে উঠতে হবে। এখন মনে হচ্ছে না না না, ওস্তাদ তো সই পেছনে। আমি দেরি করে ঘুমাই। তো ওই সময় মূলত 3 মাস টানা সময় লাগছে এটা করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বইটার নাম দিছে বেলাল মুন্না, উনি বইসদার সিইও। সো ওনার নাম পেয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার খুব পছন্দের। আমি বেসিক্যালি অন্য একটা বই লিখতেছিলাম। Okay. আচ্ছা, আপনি হয়তো জানেন যে আমি একসময় বই লিখতাম, মানে আজ থেকে প্রায় 12 বছর আগের কথা বলছি। তখন আমার টোটাল 26টার মতো বই প্রকাশ হয়েছে ওই সময়টা পর্যন্ত। এখন কত সব মিলাই? এটাতে 27 নম্বর। মাশাআল্লাহ। তো আমার 27 নম্বর বই কিন্তু এই বিক্রয় ম্যাজিক হওয়ার কথা না। আমার 27 নম্বর বই হওয়ার কথা ছিল ব্র্যান্ডিং এর বা পাবলিক রিলেশনস, রাইট, যেটাতে আপনি এক্সপার্ট। আমি যেখানে এক্সপার্ট, এবং আমি এই গত 1 যুগ ধরে অনেক কিছু শিখছি কিভাবে মানে এই ব্র্যান্ডিংটা একটা অন্য ব্যাপার। মানে কম টাকায় বড় ব্র্যান্ড ডেভেলপ করতে হলে বা ধরেন মানুষের কাছে অনেক বেশি পৌঁছানোর জন্য পাবলিক রিলেশনস একটা বিশাল বিশাল বড় একটা অপরচুনিটি। বাংলাদেশের নতুন করে শুরু হয়েছে, যেটা কিনা আগে আসলে অত বেশি ছিল না, এখন অনেকেই করছে। ইউএসএ বা ধরেন পশ্চিমা দেশগুলোতে এটা আরও ধরেন 60-70 বছর আগের কথা, তখন তারা শুরু করছে। বাংলাদেশে ধরেন গত 15 বছর 20 বছর ধরে এটা চলছে, এখন এটা বেড়ে গেছে। সো এইটাকেই আরও কীভাবে সহজ করে করা যায় সেটা নিয়ে বই লিখতেছিলাম, শুরু করছিলাম, এবং এটা তো অনেক পড়াশোনা করতে হয়। ওই পড়াশোনা করতে করতে হুট করে আমাকে বললো যে ওইটা না আপনি এইটা একটু দেখেন করা যায় কিনা। নাম শুনে আমার পছন্দ হয়ে গেল, ছোট নাম, খুবই স্মার্ট, ক্যাসি নাম। আমি সাথে সাথে শুরু করলাম এবং 3 মাস টানার সময় যেটা করে ফেলছি। বাহ, ভেরি গুড। ভাই, এই যে ধরেন একটা অদ্ভুত পেশা পিআর, এই পেশাটা সম্পর্কে মানুষ খুব কম জানে। কিন্তু সাধারণত চাকরি বাকরি তো আমরা বাংলাদেশে বুঝেই হচ্ছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই রিসেন্ট কিছু মানুষ হয়তো বিশ্বাস করতে শুরু করছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেও জিনিস আছে, কম্পিউটার নিয়ে বসে থাকলে হয়, ইভেন ফোনে ভিডিও বানালে হয়। পিআর জিনিসটা এখনো মানুষ খুব কম বোঝে, একটু বোঝান না। পিআর মানে হচ্ছে পাবলিক রিলেশনস। পিআর দ্বারা এটা অনেক কিছুই বোঝানো হয়, যেমন ধরেন জনসংযোগের যত কিছু আছে সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে, পলিটিক্যাল ব্যক্তি থেকে শুরু করে, স্টার্ট আপ কোম্পানি থেকে শুরু করে বড় কর্পোরেট প্রতিষ্ঠান, এমনকি এখন ব্যক্তিগত ব্র্যান্ডিং থেকে শুরু করে যে কোনো বিষয়ে
মানুষের কাছে পৌঁছানোর জন্য গণমাধ্যমের যে সাপোর্ট নেওয়ার যে জায়গাটা, সেইটা আসলে পিআরের কাজ বা পিআর থেকে করা হয়। এখন একজন নতুন উদ্যোক্তা সে চাইলেই কিন্তু তার একটা ইন্টারভিউ বা তার একটা কন্টেন্ট যে কোনো মিডিয়াতে প্রকাশ করতে পারে না। সেই ক্ষেত্রে পিআর এজেন্সিগুলো অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তারা আসলে জানে যে কোথায় কিভাবে দিলে সেটা গ্রহণ করবে। নাম্বার 2, অনেক কন্টেন্ট বানায়, আমি দেখি অনেক সময় আমাকে লিখে পাঠায় যে ভাই আমার এই লেখা এটা দেন। তো সে হয়তো আমি দেখছি যে সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করে আসছে এমন লোকেও দেখছি যে ভালো পিআর লিখতে পারে না। এই লেখার যে ব্যাপারটা সেটাও আমরা আসলে মানে এমন কিছু করি যেটাকে মানুষ মানে মিডিয়ার কাছে গ্রহণযোগ্য হয়। আমার এই বইয়ের মধ্যে একটা গল্প আছে, যদিও রিলেভেন্ট এই জন্য বলছি। এটাও মোটামুটি আমার পিআর বিজনেস যখন আমি শুরু করি, আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা বলছি। ক্রিয়েটিভ আইটি নামে একটা কোম্পানি আছে যারা মূলত বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে থাকে। তো তাদের একটা নিউজ এটা ছিল হচ্ছে যে ইউএসএর ফ্রিল্যান্সিং করা এরকম একটা প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের কোম্পানিকে দেবে যে তারা ফ্রিল্যান্সিং কাজগুলো করাবে। তো ওরা যখন এদের সাথে চুক্তি করলো, তো আমাকে বললো যে চুক্তির একটা নিউজ দিতে হবে। তো চুক্তির নিউজ আমি সবসময় খুব বিরক্ত হই, মানে আমাকে কেউ যদি পাঠায়, যেহেতু আমি নিজেও সাংবাদিক, বললো যে আর.জে. নীরবের সাথে অমক কোম্পানি চুক্তি হয়েছে। এটা আসলে মিডিয়ার ইন্টারেস্টের জায়গা কোথায়? আমি তো কিছু কোনো ইন্টারেস্ট দেখি না। কিন্তু যদি বলা হতো যে আর.জে. নীরব একটা নতুন কিছু করতে যাচ্ছে বা সেখানে একটা এই করলে এটা রেভলিউশন হবে অথবা এটার আউটপুট এটা আসবে, যদি এটা বলা হয় তখন হয়তো গ্রহণযোগ্যতা পাবে। আমি দেখি এখনও পিআর এজেন্সিগুলো এই ভুলটা করে, তারা শুধু প্লেন মানে বা ধরেন গদবাঁধা যে নিয়ম যে দুই প্রতিষ্ঠানের চুক্তি এইটা তারা করে। কিন্তু আমি আজ থেকে 1 যুগ আগের কথা বলছি, তখন এই নিউজটাকে একটু অন্য টাইপের করে করলাম। সেখানে আমি লিখলাম যে ইউএসএর একটা কোম্পানি বাংলাদেশের 500 ফ্রিল্যান্সারকে নেবে। বাহ, মানে মূল মেসেজ কিন্তু এটাই যে 500 ফ্রিল্যান্সারের সাথে তারা মূলত কাজ করবে, এইটা হচ্ছে মেসেজ ছিল। এই মেসেজ দিয়ে যখন আমি কন্টেন্টটা লিখলাম, বিশ্বাস করেন আমার ওই সময়ের মানে আমার সারা মানে পিআরের ক্যারিয়ারে ওইটা আমার খুব মনে রাখার মতো একটা ব্যাপার ছিল। ওই নিউজটা বাংলাদেশের অনেকগুলো মিডিয়ার মানে একটা পত্রিকার ফ্রন্ট পেজ, বেশ কয়েকটা পত্রিকার ব্যাক পেজ, মানে সবচেয়ে প্রিমিয়াম জায়গা যেটা থার্ড পেজ, এবং বিভিন্ন জায়গায় বিজনেস পেজ, আইটি পেজ, বিভিন্ন জায়গায় প্রকাশ করছে। কেন করছে? বিকজ অফ একটা প্রেজেন্টেশনটা ছিল ওই টাইপের। সো পিআর আসলে শুধু জানলেই হয় না, পিআরের জন্য আসলে বুঝতে হয় যে আমার কন্টেন্টটা কেমন হবে। যেমন আমরা কোথাও কন্টেন্ট লিখলে নামের আগে কি লিখি? ভদ্রতা করে জনাব। হ্যাঁ। তো সাংবাদিকতায় তো বিশেষণ ব্যবহার করা যায় না, পিআর এজেন্সিগুলো বিশেষণটা সহই পাঠায়। কিন্তু আমার খুব ভালো লাগে জায়গা হচ্ছে মাঝে মাঝে কোনো কোনো সাংবাদিক আমাকে বলতো যে আপনার লেখা এত ভালো হয় যে আমাকে এডিট করতে হয় না। মানে সেই এই জনাবটা ফেলতে হবে, বা ধরেন একজনের নাম লেখার ক্ষেত্রে তো আমরা কি লিখি যে অমক কোম্পানির সিইও, যেটা মিডিয়ার ভাষায়, কিন্তু এজেন্সিগুলো লেখে হচ্ছে যে অমক তার পদবি দেন হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম। এইটা সাংবাদিকের সময় কই যে এই জিনিসটাকে আবার ঠিকঠাক করে লিখবে, রিরাইট করা। সো সেই বিষয়টা এখানে আছে। এবং আমি এই বইয়ের শেষ অংশটা রাখছি যে পিআর কিভাবে একটা ব্যবসাকে একদম বদলে দিতে পারে। একটা ছোট ব্যবসায়ী কিভাবে সে মানে এই পিআরের সাপোর্টের মাধ্যমে তার একটা বড় ধরনের উত্থান হবে, এবং সেক্ষেত্রে বাজেটও কম। আমি যদি একটু সহজ করে বলি যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় পত্রিকা যেটা, সেটার ফ্রন্ট পেজ ফুল পেজ যদি আপনি বিজ্ঞাপন দেন, এইটা ধরেন 30 লাখ টাকার উপরে পড়ে। 37 লাখ টাকা আমি লাস্ট দেখছিলাম। হ্যাঁ। সো এই যে একটা বড় অ্যামাউন্ট, এই আপনি যখন বিজ্ঞাপন দিচ্ছেন, একটা মানুষ যখন পত্রিকা কেনার পর তার তো বিজ্ঞাপন টার্গেট না, তাহলে সে কি করে? সে প্রথম কাজই হচ্ছে উল্টায় তার কন্টেন্টে যায়, যে সে কি আগ্রহ যেটা তার। সো আপনি যদি আমি বলি যে আমি না করছি না বিজ্ঞাপনের, বাট আমি বলছি যে বিজ্ঞাপনটাকে যদি আপনি ভেতরে সিঙ্গেল কলাম ছোট করে দিতেন যে এই বিষয়ে আমরা কিন্তু এইটা আমরা ইউজ টু, যে খুব মানে ছোটখাটো কোনো কিছু হলো আনমনে পড়ে ফেলি, ওইটা কিন্তু আমার ব্রেনে ঢুকে যাবে। কিন্তু একটা বিজ্ঞাপন যেটা আপনি 30 লাখ টাকার উপরে খরচ করে করলেন, সেটাতে কিন্তু অতটা আউটপুট নেই যতটা আপনি নিউজে আউটপুট পাবেন। এবং একই সাথে বলা হয় বিজ্ঞাপন তো আমি পেইড, এটা আমি দেখাই যাচ্ছে আমি টাকা দিয়ে এটা করছি, কিন্তু এটা নিউজকে কিন্তু কখনোই পেইড হিসেবে ধরা হয় না। সেটা এজেন্সিগুলো তার কাজের বাজেট হিসেবে নেয়, বাট এটা তো পত্রিকালারা তো পেইড হিসেবে নেওয়ার সুযোগ নেই। আপনার গল্প শুনে আমার একটা জিনিস মনে পড়লো। একসময় আমি যখন সাংবাদিকতা করতাম, আপনারই পত্রিকা, তো ওই পত্রিকাতে আমি একটা নতুন প্রোডাক্ট এসে প্রোডাক্ট রিভিউ লিখেছিলাম। 3 সপ্তাহ পরে দেখি প্রোডাক্ট রিভিউতে আমি যে শব্দগুলো লিখেছি সেই শব্দগুলো ওই প্রোডাক্টের গায়ে প্রিন্ট করে প্যাকেট করা হয়েছে। বাহ। সেটা একটা স্যানিটারি ন্যাপকিনের প্রোডাক্ট ছিল, এবং আমার এত ভালো লাগছে, আরে বাহ, মানে ইট ফিলস গুড।
আমি আপনার অনুভূতিটা বুঝতে পারলাম। আপনি যখন ওই নিউজের কথা বলছেন আমার তখন এটা মনে হচ্ছিল। সাংবাদিকতা পেশাটাই তো একটা মহান পেশা এবং খুব বিতর্কিত পেশা। এর সঙ্গে এই যে মার্কেটিং, ব্র্যান্ডিং, এটা তো আরো বেশি টাফ থিং। সব এক হয়ে গেল না? নিজের উপর অনেক চাপ হয়ে যায় না? না, কারণ আমি তো নিজে সাংবাদিকতা যেমন হচ্ছে আমার প্রফেশন, একই সাথে আমি যা একটা বিজনেস করি সেটা তো আমার প্রফেশন। হ্যাঁ, সো আমি আমার দুই প্রফেশনের অভিজ্ঞতার ভিত্তিতেই মানে সাংবাদিকতার প্রফেশনের লেখালেখিটাকে লিখছি, আর আমার যে বিজনেস ক্যারিয়ার সেই বিজনেস ক্যারিয়ার থেকে যা শিখছি সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু আসছে। এবং একই সাথে যেটা করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়। মানে আমার বালিশের পাশে সবসময় অনেকগুলো বই থাকে, আমার কম্পিউটার টেবিলের উপরে ডানে বামে অনেক বই। মাশাআল্লাহ। সো এই যখন কোনো কিছু লিখতে যাই তখন এই প্রচুর পড়াশোনাগুলো হয়। একই সাথে এখন ধরেন ইন্টারনেটের তো অফুরন্ত তথ্য ভাণ্ডার থাকেই। তারপরে এখন চ্যাটজিপিটি চলে আসছে, কোনো কিছু দরকার থাকলে বললে সে আমাকে আইডিয়া দিচ্ছে। তো এই সবগুলোর সংমিশ্রণে আমার কাছে মনে হয় যে এইটা আমার মানে আমার প্রত্যাশিত, এমন না যে এটা এমন চাপ হয়ে গেল আমার কিছু, এবং এটা ভালোবাসা আর ভালো লাগার জায়গা থেকে। একই সাথে যে আমি তো বই আরও এক যুগ আগে থেকে লিখতাম, সো এক যুগ পরে এসে আবার মনে হলো যে অভ্যস্ততার মধ্যে হ্যাঁ, এসে তো গেছে। তখন এক ধরনের বই হতো, এখন আমার মনে হয় যে পরিপক্কতা বাড়ছে আগের চেয়ে অনেক। মাশাআল্লাহ। বইটা কত নম্বর স্টল আর দাম কত? 337, কোন জায়গাটায়? 377, 78, 79 কোন এই জায়গাটায়? তিনটে স্টলে পাওয়া যাবে। এইটা হচ্ছে সোহরওয়ার্দী উদ্যান, 377, 78। 78, 79। শব্দাবলী, শব্দাবলী প্রকাশনী, এবং ইয়েটার নাম হচ্ছে, পাবলিশারের নাম হচ্ছে শব্দবলি হচ্ছে পাবলিকেশন, জি। শব্দাবলী পাবলিকেশন। বাহ। আমি আমি এই বইটা সম্পর্কে হাতে ধরার পরে না, এটা হচ্ছে ওই যে ইয়ের মতো, কি বলে, একটা জামা বা একটা কাপড় কেনার সময় আমরা যেরকম ধরে দেখি, এই বইটা পড়লে আপনি কি ভালো লাগবে সেটা আমি এখনো পড়িনি। আমি বইটা মাত্র পেলাম, আমি পড়বো, কিন্তু ধরে আপনার অনেক ভালো লাগবে, দ্যাটস শিওর। যে আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আপনি আপনার ডেস্কে রেখে দিতে পারবেন, শোপিস পড়ে যদি কেউ পড়তে না চান, আপনার আলমারিতে এটা রাখার মতো বই। দ্যাটস আ গ্যারান্টি ফ্রম মি। ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ গুড টু টক টু ইউ। থ্যাংক ইউ। অ্যান্ড দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং আরও বেশি এক্সপ্লোর করার সুযোগ দিক দুনিয়াকে, এবং দুনিয়া আপনার কাছে অনেক কিছু শিখুক।